প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা ব্যাকরণের ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা ভাষার শব্দভাণ্ডার। আমাদের এই যে প্রিয় বাংলা ভাষা, এই বাংলা ভাষার বয়স 1000 বছরের কিছু বেশি সময়ের। বাংলা ভাষার এই দীর্ঘ পথ চলার সময় তার মধ্যে এসেছে নানা ধরনের বিবর্তন। বাংলা ভাষার সবচেয়ে প্রাচীনতম যে নিদর্শন, সেই নিদর্শন গ্রন্থটির নাম হলো চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের সঙ্গে সংলগ্ন গ্রন্থাগার থেকে এই চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন। এই চর্যাপদের রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যার যুগের যে ভাষা, সেই ভাষার সাথে আজকের রচিত যে কোনো সাহিত্যের তফাৎ অনেকখানি। তোমরা হয়তো সেই ভাষা শুনলে বুঝতেই পারবে না যে তাতে কি বলা হচ্ছে বা সেটা আদৌ বাংলা ভাষা কিনা। তোমরা শুনতে চাও সে ভাষা কেমন? ধরো, তোমাকে যদি আমি বলি, কায়া তরুবর পঞ্চবিটা আলো চঞ্চল চিয়ে বৈঠক আলো, তোমার কি মনে হয় এর অর্থ কি? আসলে এই যে ভাষাটি, এই ভাষাটি কিন্তু চর্যার একটি পদ। চর্যার একটি পদে এই কথাগুলো বলা রয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ যে সে যুগের যে ধরনের ভাষা বা শব্দ আমরা ব্যবহার করতাম, তা কিন্তু আজকে আর ব্যবহার করা হয় না। কিন্তু কেন এই তফাৎ? আসলে ভাষা হলো একটি প্রবহমান জলধারার মতো, নদীর স্রোতের মতো বলতে পারি। নদীর উৎসমুখ থেকে যে পাথর জলের স্রোতে গড়াতে গড়াতে শুরু করে, তখন তার মধ্যে যে রুক্ষতাটা থাকে, পরবর্তীকালে যত সে গড়ায় তার সেই রুক্ষতা কিন্তু কেটে যেতে থাকে এবং সে তত মসৃণ থেকে মসৃণতর হয়ে যায়। ভাষার বহুল ব্যবহারও কিন্তু তার রুক্ষতাকে কমিয়ে দেয় এবং তাকে অনেক শ্রুতিমধুর করে তোলে। এখন আমরা ভাষার কথা বলছি, আমাদের মাতৃভাষা বাংলার কথা বলছি। যদি কাউকে প্রশ্ন করা হয়ে থাকে যে বলো তো বাংলা ভাষার জন্ম কোথা থেকে, বাংলা ভাষার সৃষ্টি কোথা থেকে, তাহলে অধিকাংশ মানুষই একথা বলেন যে বাংলার সৃষ্টি হলো সংস্কৃত থেকে। কিন্তু তারা কথাটা মোটেও কিন্তু ঠিক বলেন না। আসলে বাংলা ভাষার মধ্যে যত শব্দ প্রচলিত রয়েছে তার 40% শব্দই সংস্কৃত থেকে আসা। সেই কারণে মানুষরা এই ধরনের ভুলটি করে থাকে। কিন্তু প্রকৃত সত্য যা, তা হলো বাংলা ভাষার সৃষ্টি কিন্তু মাগধী প্রাকৃত থেকে, মাগধী প্রাকৃত ভাষা থেকে। আর এই প্রাকৃত ভাষাটি আবার এসছে হলো লৌকিক সংস্কৃত থেকে। কিভাবে লৌকিক সংস্কৃত থেকে পরবর্তীকালে মাগধী প্রাকৃত হয়ে ধীরে ধীরে বিভিন্ন পর্যায়েতে একটা সময় বাংলা ভাষার উদ্ভব হয়েছে এবং সেই বাংলা ভাষা যা কিনা প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলার বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে আজকের দিনে এসে উপনীত হয়েছে, তা তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদের জন্য একটি ছক দিয়ে দিলাম, দেখে নাও। বাংলা সহ ভারতের অন্যান্য প্রদেশে বর্তমানে যে ভাষাগুলি প্রচলিত রয়েছে তাদের উদ্ভব নব্য ভারতীয় আর্য ভাষা থেকে। আর্যরা যখন এদেশে আসে এবং এদেশে এসে বেদ রচনা করে, তারা যে ভাষায় বেদ রচনা করেছিল সেই ভাষাটির নাম ছিল ছান্দস বা বৈদিক ভাষা। এই ছান্দস বা বৈদিক ভাষাকে বলা হতো প্রাচীন ভারতীয় আর্য ভাষা। পরবর্তীকালে সেই ভাষা যত বেশি ছড়িয়ে পড়তে থাকে, তত বিভিন্ন স্থানের প্রভাবে তার মধ্যে ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়। এই যে ভিন্ন ভিন্ন রূপগুলো, ভাষার বিভিন্ন রকমের রূপ, সেগুলোকেই সাধারণভাবে নাম দেওয়া হয় প্রাকৃত ভাষা। প্রসঙ্গত বলা দরকার, খ্রিস্টপূর্ব 4র্থ শতকে সারা ভারতে
মান্য একটি ভাষার প্রয়োজনে পাণিনি নামে একজন পণ্ডিত, তিনি এই সময় অর্থাৎ সেই সময় প্রচলিত যে ভাষাগুলি রয়েছে তাদের একটি সংস্কার করেছিলেন এবং সংস্কার করে তার যে রূপটি দিয়েছিলেন তার নাম হয়েছিল সংস্কৃত। তো যাই হোক, এই যে প্রাকৃত ভাষাগুলি যা কিনা মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ, সেই যুগে প্রচলিত ছিল, সেই প্রাকৃত ভাষাগুলি পরবর্তীকালে অপভ্রংশ, অবহটট ইত্যাদি বহু স্তর অতিক্রম করে আজকের যে নব্য ভারতীয় ভাষা অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে, বাংলা সহ অন্যান্য প্রদেশে যে ভাষাগুলি প্রচলিত রয়েছে সেই ভাষাগুলির জন্ম দিয়েছে। এখন আমাদের আলোচ্য বিষয় যেটা, আমরা সেখানে আসি, সেটি হলো যে বাংলা শব্দ ভাণ্ডার। আর্যরা ভারতে আসার আগেও ভারতে মানুষ ছিল যাদেরকে আমরা কি বলে থাকি, যাদেরকে আমরা বলতাম অনার্য, যাদের মধ্যে কারা রয়েছে, যাদের মধ্যে রয়েছিল কোল, ভিল, মুন্ডা, শবর ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তো সেই সম্প্রদায়ের মানুষরা তাদের কথাবার্তার ক্ষেত্রে যে সকল শব্দগুলি ব্যবহার করত, সেই সকল শব্দগুলির অনেকগুলি কিন্তু বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে রয়ে গেছে। এছাড়াও আবার পরবর্তীকালে বিভিন্ন সময় বহু বিদেশি জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে আমাদের এই বাংলাতে, এবং আরবি, ফার্সি, ইংরেজি বিভিন্ন সময়তে রাজভাষা ছিল। তো সাধারণ মানুষের এই সকল রাজভাষার প্রতি আকর্ষণ ছিল প্রবল, ফলত বাংলার মানুষ এই সকল রাজভাষাগুলিকে তাদের শব্দ ভাণ্ডারে অনায়াসেই ঠাঁই দিয়েছে। ফলত আমাদের বাংলা শব্দ ভাণ্ডার খুঁজলে আমরা দেখব এইরকম আরবি, ফার্সি বা ইংরেজি বিভিন্ন শব্দগুলি রয়েছে। আবার বিভিন্ন সময় আমরা আমাদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ভারতবর্ষের অন্যান্য যে প্রদেশগুলি রয়েছে সেই প্রদেশগুলির ভাষা থেকেও বিভিন্ন শব্দ চয়ন করে আমাদের শব্দ ভাণ্ডারে অর্থাৎ বাংলার শব্দ ভাণ্ডারে স্থান দিয়েছি। এই যে শব্দ ঋণ অর্থাৎ অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করা, এই শব্দ গ্রহণ কিন্তু কোনো দোষের কাজ নয়। তার কারণ যে যত বেশি শব্দ আমাদের শব্দ ভাণ্ডারে থাকবে, সে যে কোনো ভাষারই শব্দ হোক না কেন, আমাদের ভাষা তত বেশি সমৃদ্ধ হবে। পৃথিবীর যে কোনো দেশেই আমরা যাই না কেন, আমরা দেখব প্রত্যেক দেশের শব্দ ভাণ্ডারের মধ্যেই কিন্তু বিভিন্ন, সেই দেশ ভিন্ন, সেই ভাষা ভিন্ন, অন্যান্য ভাষার শব্দ কিন্তু সেই সকল দেশের শব্দ ভাণ্ডারের মধ্যে রয়েছে। ফলে এক কথা আমরা বলতেই পারি যে বাংলা যে শব্দ ভাণ্ডার, সেই শব্দ ভাণ্ডারের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ লুকিয়ে রয়েছে। তাই বাংলা শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করতে গেলে সেই বিভিন্ন ধরনের শব্দ নিয়ে আলোচনা করাটা একান্তভাবে জরুরি। বাংলা শব্দ ভাণ্ডারের বৈচিত্র্য প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বাংলা শব্দ ভাণ্ডারের অন্তর্গত শব্দগুলিকে আমরা 7 ভাগে ভাগ করে আলোচনা করব। বিভিন্নভাবে অবশ্য এর বিভাজন করা সম্ভব, উৎসগত দিক থেকে এর শ্রেণী বিভাগ বা অন্যান্যভাবে। তো আমরা সরলভাবে আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একে 7টি ভাগে ভাগ করে আলোচনা করব। এই 7টি ভাগ কি কি? এই 7টি ভাগ হলো, প্রথম হলো দেশি, দ্বিতীয় তৎসম, তৃতীয় তদ্ভব, চতুর্থ অর্ধ তৎসম, পঞ্চম যে ভাগটির কথা বলবো সেটি হলো আগন্তুক, ষষ্ঠ মিশ্র বা সংকর শব্দ, এবং সপ্তম হলো অন্যান্য শব্দ। তো একে একে আমরা সেই আলোচনায় অগ্রসর হচ্ছি। প্রথমে আমরা যে শব্দটি নিয়ে আলোচনা করব সেটি হলো দেশি শব্দ। আমরা এর আগেই বলেছি যে আর্যরা এদেশে আসার আগে এদেশে অস্ট্রিক, দ্রাবিড় ইত্যাদি জনগোষ্ঠীর লোকেরা বসবাস করত। ফলে তাদের যে মুখের ভাষা, কালক্রমে সেই মুখের ভাষা আর্য ভাষার সাথে মিশে যেতে থাকে। এখন এই যে এদেশের আদিবাসিন্দা অর্থাৎ কিনা কোল, ভিল, মুন্ডা, হো, শবর ইত্যাদি, এদের যে ভাষা, সেই ভাষা বাংলা ভাষায় অনেকগুলি রয়ে গিয়েছে, অর্থাৎ বাংলা ভাষায় এগুলি সরাসরি স্থান পেয়েছে। সেই শব্দগুলিকে আমরা বলে থাকি যে দেশি শব্দ। যেমন ধরো আমরা যদি বলে থাকি আমাদের
প্রচলিত আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। যেমন ধরো ঢাক, যেমন ঢোল, যেমন ঝিঙে, যেমন ঝোল, যেমন ডাব, যেমন ঘুড়ি, যেমন পাল বা চাল, যেমন মুড়ি, যেমন টোপর, এইরকম ঝাঁকা বা ফিঙে বা লাঠি বা খোপা ইত্যাদি যে শব্দগুলো রয়েছে। অথবা অন্যদিকে যদি যাই, সেটা হলো ঢেকি বা ধুনুচি বা কোচা। এই যত শব্দ আমি বলছি, এই সমস্ত শব্দ কিন্তু আর্যরা আসার আগেই এদেশে ছিল, এবং এই শব্দগুলোকে আমরা কি বলে থাকি? এই শব্দগুলোকে আমরা বলে থাকি দেশি শব্দ। এরপরে আমরা যে শব্দটির আলোচনায় আসব, সেই শব্দটি ছাড়া বাংলা ভাষাকে প্রায় কল্পনাই করা যায় না। তার কারণ বাংলা শব্দ ভাণ্ডারে প্রায় 40% শব্দই হলো এই ধরনের শব্দ। সংখ্যা বিচারে এদের সংখ্যা প্রায় 50 থেকে 60,000। এই যে শব্দের কথা আমি বলছি, এই শব্দটিকে বলা হয় থাকে তৎসম শব্দ। এখন তৎসম কথার মানে কি? তদ বা তৎ এর মানে হলো তার, এবং সম কথার অর্থ হলো সমান, অর্থাৎ তার সমান। এখানে তার বলতে কার? তার বলতে সংস্কৃতের। অর্থাৎ যে সকল শব্দগুলি সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় সরাসরি গৃহীত হয়েছে, বা অন্যভাবে বলতে পারি, যে সকল শব্দগুলি সংস্কৃত এবং বাংলা উভয় জায়গাতেই একই রূপে ব্যবহৃত হয়, সেই সকল শব্দগুলিকে আমরা বলে থাকি তৎসম শব্দ। সাধারণত বাংলা শব্দ ভাণ্ডারে যখন এই সংস্কৃত শব্দগুলি গ্রহণ করা হয়েছে, তখন এই শব্দগুলির প্রথমার যে একবচনের রূপ, সেই প্রথমার একবচনের রূপটিকেই গ্রহণ করা হয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত শব্দগুলির শেষে যে বিসর্গ বা ম বা অনুস্বার ইত্যাদিগুলি ছিল, সেগুলিকে বর্জন করা হয়েছে। এখন এই যে তৎসম শব্দ, এর উদাহরণ কি? উদাহরণ যেমন আমাদের চেনা পরিচিত যে তৎসম শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন ধরো চন্দ্র, যেমন ধরো সূর্য, যেমন ধরো বৃক্ষ, যেমন ধরো ফল, নদী, নর, নারী, মুনি, লতা, সাধু, মাতা, পিতা, সন্তান, বন্ধু, পত্র, এরকম অসংখ্য সংস্কৃত শব্দ আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো মস্তক, যেমন ধরো হস্তি, যেমন ধরো পত্নী, যেমন ধরো গাত্র, যেমন ধরো কেশ। এইরকম প্রচুর শব্দ রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। প্রত্যেক দিনে আমরা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকি। এই সমস্ত শব্দ কিন্তু সংস্কৃত শব্দ, কিন্তু বাংলায় তা অবিকৃতভাবে ব্যবহৃত হচ্ছে। তাই এদেরকে আমরা কি বলে থাকি? এদের আমরা বলে থাকি তৎসম শব্দ। তৎসমের পরেই সংখ্যাধিক্যে যে ধরনের শব্দ এগিয়ে থাকবে, বাংলা ভাষায় যে সকল শব্দের সংখ্যা বাংলায় ব্যবহৃত মোট শব্দ সংখ্যার প্রায় অর্ধেক, সেই ধরনের শব্দ হলো তদ্ভব শব্দ। এখন তদ্ভব শব্দটিকে ভাঙলে পরে দুটি অংশ পাওয়া যায়, একটি হলো তৎ এবং একটি হলো ভব। তৎ কথার অর্থ আমরা একটু আগেই জেনেছি। তৎ কথার অর্থ হলো তার বা সেই, অর্থাৎ সংস্কৃতের। এবং ভব মানে হলো উৎপন্ন বা জাত। অর্থাৎ আমরা তদ্ভব শব্দ বলতে সেই ধরনের শব্দকে বলতে পারি যে শব্দগুলি উৎপত্তি হলো সংস্কৃত শব্দ, কিন্তু সংস্কৃত শব্দ থেকে উৎপন্ন হওয়ার পর তারা প্রাকৃত এবং অবভ্রংশের স্তর পেরিয়ে সম্পূর্ণ নতুন রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে। সেই ধরনের শব্দকে আমরা বলে থাকি তদ্ভব শব্দ। যেমন ধরো সংস্কৃত শব্দ চন্দ্র, সেই সংস্কৃত চন্দ্র শব্দটি প্রাকৃতের তার রূপ হয়ে হলো চন্দ, চ নয় দয়, অর্থাৎ রফলা যেটি রয়েছে সেটি বিলুপ্ত হয়। আর তারপর প্রাকৃত থেকে যখন সে বাংলায় এসছে, তখন সে নতুন রূপে এসছে, সেটা হয়ে গেছে হলো চাঁদ, অর্থাৎ চন্দ্র থেকে চন্দ, তারপরে চাঁদ। অথবা যেমন ধরো সংস্কৃত শব্দ কর্ণ, সেই কর্ণ প্রাকৃতে হয়েছে কর্ণ, তারপরে বাংলায় হয়েছে কান। অথবা হস্ত, সেটা প্রাকৃতে হয়েছে হলো হস্ত, সেখান থেকে হয়েছে বাংলায় হাত। এইরকম যদি গাত্র, বাংলায় আমরা বলে থাকি গা, কিন্তু এর মাঝখানেতে অর্থাৎ প্রাকৃতে তা হয়েছে গা অ, অর্থাৎ গয়াকার আর অ। ঠিক তেমনি ভাবে যদি আমরা ধর্ম, সেই ধর্ম প্রাকৃতে আমরা ইতিহাসে পড়েছি অশোকের ধম্ম, সেটা কিন্তু প্রাকৃত কথা। ধর্ম সেখান থেকে হলো ধম্ম, তারপর সেখান থেকে হয়ে গেছে বাংলাতে ধাম। এই যে শব্দগুলি, অর্থাৎ চাঁদ বা কান বা ধাম বা হাত বা গা, এইরকম
এই সমস্ত শব্দ হলো তদ্ভব শব্দ এর উদাহরণ, কারণ এগুলির সৃষ্টি হলো সেই সংস্কৃত শব্দ থেকে, কিন্তু আসার সময় তারা প্রাকৃত বা অপভ্রংশের স্তরকে অতিক্রম করে সম্পূর্ণ নতুন রূপে বাংলা ভাষায় প্রবেশ করেছে। এখন এই যে তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ, এদের মাঝখানে আরও এক ধরনের শব্দের কথা আমরা জানতে পারবো, তাকে বলা হয় থাকে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা তদ্ভবের আরেকটি রূপ নিয়ে আলোচনা করে নেব। তদ্ভব শব্দের সেই বিশেষ রূপটিকে বলা হয় থাকে রূপান্তরিত তদ্ভব শব্দ। এখন রূপান্তরিত তদ্ভব শব্দ কি? অনেক সময় দেখা গেছে ভারতবর্ষের অন্য যে প্রদেশগুলো রয়েছে সেই প্রদেশগুলির ভাষা থেকে কোনো একটি শব্দ সংস্কৃত ভাষায় প্রথমে তার আগমন ঘটেছে এবং তারপর সংস্কৃত থেকে সেটা আবার ধ্বনি পরিবর্তনের নিয়মে অন্যান্য তদ্ভব শব্দের মতোই রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই ধরনের শব্দগুলিকে আমরা বলে থাকি রূপান্তরিত তদ্ভব শব্দ। যেমন ধরো তামিল শব্দ পিল্লই, তামিল শব্দ পিল্লই, সেই তামিল শব্দ পিল্লই সংস্কৃতে গৃহীত হয়েছে পিল্লিক হিসেবে। তারপর সেই পিল্লিক প্রাকৃতে যখন এসছে সেটা হয়েছে পিলুয়, তারপর বাংলাতে সেটি পরিবর্তিত হয়েছে যখন, তখন হয়েছে পিলে। আমরা অনেক সময় বলে থাকি পিলে চমকে গেল, সেই রকম পিলে। অথবা আমরা বলতে পারি আরেকটি আমাদের পরিচিত বাংলা শব্দ দাম, কিন্তু এই যে দাম কথাটি, এই দাম কথাটি একটি গ্রিক শব্দ দ্রাখমে, সেখান থেকে এসছে। সেই দ্রাখমে সংস্কৃতে যখন প্রবেশ করেছে তখন সেটা হয়েছে হলো দ্রম্য, সেই দ্রম্য সংস্কৃত থেকে প্রাকৃত হয়েছে হলো দম্মে, তারপর বাংলা এসছে দাম হয়ে। তো এই রকমই। অথবা যেমন বাংলাতে আমরা মুচি কথাটি বের করে থাকি, কিন্তু এই যে মুচি শব্দটি, সেই শব্দটি আসলে একটি পারসিক শব্দ মচিক। সেই মচিক সংস্কৃততেই মচিক হিসাবে গৃহীত হয়েছে, কিন্তু প্রাকৃতে যখন এসছে তখন সেটা হয়েছে মচিয়। তাহলে এই যে অন্য ভাষা থেকে, সে ভারতবর্ষের অন্য কোনো প্রদেশ হোক অথবা বিদেশের কোনো শব্দ হোক, সেখান থেকে তারা প্রথমে সংস্কৃতে গৃহীত হয়েছে, তারপর প্রাকৃত হয়ে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে, তখন সেই ধরনের তদ্ভব শব্দগুলোকে আমরা বলে থাকি রূপান্তরিত তদ্ভব শব্দ। প্রসঙ্গত একথা বলা দরকার, যেহেতু প্রাকৃত ভাষা থেকে জাত, তাই তদ্ভব শব্দকে আমরা কিন্তু প্রাকৃত শব্দ বলে থাকি। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই যে শব্দগুলি, এই শব্দগুলির মধ্যে ভাষা বিবর্তনের বহু ইতিহাস লুকিয়ে থাকে, তাই ভাষাতত্ত্বের দিক থেকে এই শব্দগুলির গুরুত্ব অনেক বেশি। এরপরে আমরা আজকের আলোচনার শেষ যে ভাষাটি নিয়ে আলোচনা করব, যে ভাষাটি বলা ভুল, যে ধরনের শব্দকে নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। এখন নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে একে বলা হচ্ছে অর্ধ তৎসম, অর্থাৎ এ পুরোপুরি মাত্রায় তৎসম নয়, বা ভগ্ন তৎসম, অর্থাৎ তৎসম শব্দকে যেন কোথাও ভাঙা হচ্ছে। কেন এমন বলা হচ্ছে? যে দেখা যায় যে আমরা জানি যে তৎসম শব্দ অর্থাৎ কিনা সংস্কৃত শব্দ থেকে একদম অবিকৃতভাবে বাংলায় গৃহীত হচ্ছে, আবার তদ্ভব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্যে দিয়ে রূপ পরিবর্তন করে সম্পূর্ণ নতুন রূপে বাংলা ভাষায় গৃহীত হচ্ছে। এই দুইয়ের মাঝখানে কিছু শব্দ রয়েছে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা একদম অবিকল সংস্কৃতের মতো বাংলা ভাষায় গৃহীত হচ্ছে না, আবার সম্পূর্ণভাবে রূপ পরিবর্তন করেও বাংলা ভাষায় আসছে না। এই দুইয়ের মাঝখানে কিছু একটা জায়গায় থেকে যাচ্ছে, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলে থাকি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। তাহলে অর্ধ তৎসমর সঙ্গে আমরা কি দেব? আমরা বলতে পারি মূল সংস্কৃত শব্দ প্রাকৃতের পথ না ধরে লোকমুখে বিকৃত হয়ে যখন বাংলা ভাষায় গৃহীত হয় তখন সেই ধরনের শব্দকে আমরা বলে থাকি অর্ধ তৎসম শব্দ। যেমন ধরো আমরা অনেক সময় বলে থাকি ছেরাদ্ধ, শ্রাদ্ধ, এই কথাটা ছেরাদ্ধ বা ছাদ্ধ
রূপে যখন গৃহীত হয়ে থাকে তখন আমরা সেই ধরনের শব্দকে, সেই শব্দটিকে অর্থাৎ ছেড়াধ্য বা ছাধ্য, একে আমরা অর্ধ তৎসম বলি। বা শ্রী, এটি তৎসম শব্দ, কিন্তু আমরা অনেক সময় লোকমুখে এরকম শোনা যায় ছিরি। তাহলে শ্রী থেকে ছিরি, ছাদ্য থেকে ছেড়াধ্য, প্রাণ থেকে পরাণ, বা প্রণাম থেকে পেন্নাম, কায়স্থ থেকে কায়েত, এইরকম তৃষ্ণা থেকে তেষ্টা, বা বৈষ্ণব থেকে বৈষ্টম, চিত্র থেকে চিত্তির বা মিত্র থেকে মিত্তির, ঘৃণা থেকে ঘেন্না, জ্যোৎস্না থেকে জোৎস্না, বৈদ্য থেকে বদ্যি, এইরকম নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, গৃহিণী থেকে গিন্নি। এই যে বিভিন্ন ধরনের উদাহরণ, এই প্রত্যেকটির ক্ষেত্রে তৎসম শব্দ বিকৃতভাবে উচ্চারিত হচ্ছে বলে এই ধরনের শব্দকে আমরা, সেই বিকৃত উচ্চারণজনিত যে শব্দগুলো, সেই শব্দগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা বলে থাকি অর্ধ তৎসম শব্দ। এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আকস্মিক এবং অধিকাংশ ক্ষেত্রেই উচ্চারণের বিকারজনিত বা বিকৃতজনিত কারণেই এমনটা হয়ে থাকে। তাহলে এই হলো আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনায় অর্থাৎ বাংলা শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করেছি। প্রথমে আমরা পড়েছি হলো দেশি শব্দ বা খাঁটি দেশি শব্দ, তারপরে যেটা পড়েছি সেটা হলো তৎসম শব্দ, তারপরে তদ্ভব শব্দ এবং শেষে অর্ধ তৎসম শব্দ। এর পরের দিনের ক্লাসেতে আমরা বাকি যে শব্দগুলি রয়েছে, বিভিন্ন ধরনের শব্দগুলি রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালোই লেগেছে এবং তোমাদের আর কোনো এ ব্যাপারে শব্দ ভাণ্ডার বিষয়ে কোনো ধরনের অসুবিধা থাকবে না। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো অসুবিধা থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের কেমন লাগলো আজকের এই আলোচনা আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে আবার এই শব্দ ভাণ্ডারের দ্বিতীয় পর্বের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সকলে।